ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর্ঘ্য সমাদ্দার ক্লাসেস ফর সায়েন্স। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর অঙ্কের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে পার্ট 7, যেটা তোমাদের স্কুল থেকে অক্টোবর মাসে দিয়েছে। তাহলে ভিডিওটা তোমরা স্কিপ না করে প্রথম থেকে ভালো করে দেখো। আমি প্রত্যেকটা অঙ্ক খুব সিম্পলভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব, এবং ভিডিওটা দেখে তোমরা যদি উপকৃত হও বা তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও। এবং যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অন রেখো, যাতে আমার নতুন দেয়া ভিডিওর নোটিফিকেশানগুলো সবার প্রথমে তোমরা পেয়ে যাও। তাহলে দেখো, প্রথমে একের দাগের অঙ্কগুলো কি আছে, এমসিকিউস, মানে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন। এখান থেকে তোমাদের ফার্স্ট অঙ্কটা কি দেয়া আছে দেখো। তাহলে ফার্স্ট প্রবলেম যেটা দেয়া আছে, বলছে যদি এ সমানুপাতিক বি হয় তাহলে, তাহলে এ আর বি হচ্ছে সমানুপাতিক বলেছে। তাহলে একের অঙ্কটা, তাহলে এ সমানুপাতিক বি হলে তাহলে এখানে চারটে অপশান দেয়া আছে। এই চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক হবে সেটা তোমাদের বার করতে হবে। তাহলে ফার্স্ট অপশানটা দেখো কি দেয়া আছে, এ স্কোয়ার সমানুপাতিক বি কিউব। তারপরে সেকেন্ডের অপশানটা দেওয়া আছে এ কিউব সমানুপাতিক বি স্কোয়ার। তারপরে সি এর অপশানটা দেওয়া আছে এ সমানুপাতিক বি কিউব, আর ডি এর অপশানটা দেওয়া আছে এ স্কোয়ার সমানুপাতিক বি স্কোয়ার। তাহলে এখানে দেখো কোশ্চেনে কি দেওয়া আছে, এ সমানুপাতিক বি, মানে এ প্রপোর্শনাল বি দেওয়া আছে। তার মানে অপশান ডি এরটা সঠিক আনসার হবে। কারণ কি, উভয় দিকে যদি স্কোয়ার করে দাও তাহলে এ স্কোয়ার প্রপোর্শনাল বি স্কোয়ার হবে। তাহলে অপশান ডি যেটা দেওয়া আছে সেটাই হবে সঠিক উত্তর। তাহলে অপশান ডি এরটা। এবার দেখো দুইয়ের প্রশ্নটাতে আসছি। দুইয়ের প্রশ্নটা কি বলেছে, এ এবং বি একটি ব্যবসা শুরু করে। এ 1000 টাকা 9 মাসের জন্য এবং বি কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। তাহলে এ বলেছে 1000 টাকা 9 মাসের জন্য, আর বি কিছু টাকা বলেছে 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ হয় 600 টাকা এবং বি লাভের 400 টাকা পায়। তাহলে ব্যবসায় বি এর মূলধন কত সেটা বার করতে বলেছে। তাহলে এটা অংশীদারি কারবারের অঙ্ক। তাহলে দেখো, তাহলে সবার প্রথমে কি করব, এর 1000 টাকা 9 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত ছিল। তাহলে সবার প্রথমে এর মূলধনটা বার করে ফেলবো। তাহলে কি হবে বলো, তাহলে এর মূলধন, তাহলে এর মূলধনটা হবে, তাহলে 1000 ইন্টু 9, যেহেতু এর 1000 টাকা 9 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত ছিল, তাহলে 1000 ইন্টু 9, তাহলে 9000 টাকা। তাহলে এর মূলধনটা বেরালো কত বলো, 9000 টাকা। এবার কি বলেছে, বি কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। তাহলে কিছু টাকাটা এটা বলে দেয়নি। তাহলে বি এর মূলধনটা এক্স ধরে নিচ্ছি। তাহলে লিখে নেব, ধরি বি এর বি এক্স টাকা, মানে বি এর মূলধনটা কত ধরে নিচ্ছি, এক্স। তাহলে বি এক্স টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। তাহলে বি এর মূলধনটা ধরে নিলাম এক্স। তাহলে তাহলে বি কত টাকা বলো ব্যবসায় নিয়োজিত করে ধরলাম, এক্স টাকা, কত মাসের জন্য, 6 মাসের জন্য। তাহলে বি এর মোট মূলধনটা বার করব। সুতরাং বি এর মূলধন হবে, তাহলে বি এর মূলধন সমান সমান এক্সের সাথে 6 ইন্টু করব। তাহলে এক্স আর 6 গুণ করলে কত হচ্ছে, 6x টাকা। তাহলে এর মূলধন বেরোলো 9000 টাকা, আর বি এর মূলধনটা কত পেলাম, 6x টাকা। এবার কোশ্চেনে দেখো, ব্যবসায় মোট লাভ বলেছে 600 টাকা, তার মধ্যে বি এর লাভ বলে দিয়েছে 400 টাকা। তাহলে ব্যবসায় মোট লাভ হচ্ছে 600 টাকা, তার মধ্যে বি এর লাভ যদি 400 টাকা হয়, তাহলে এ এর লাভ বার করতে গেলে কি করব, 600 থেকে 400 মাইনাস করলে 200 টাকা। তাহলে সুতরাং তাহলে এর লভ্যাংশটা কত হবে, এর লাভ বা লভ্যাংশ একই, তাহলে এর লাভ হবে হচ্ছে 600 মাইনাস 400।
তাহলে 600 থেকে যদি 400 মাইনাস করি তাহলে হবে 200 টাকা। তাহলে এর লাভ বেরালো হচ্ছে 200 টাকা বেরালো এর লাভ। এইবার দেখো, এবার আমরা জানি কি মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত সমান হয়। তাহলে সুতরাং শর্তানুসারে কি লিখতে পারি বলো? শর্তানুসারে মূলধনের অনুপাত, তাহলে দেখো এর মূলধনটা কত বেরিয়েছে? 9000। তাহলে 9000 ইস টু বি এর মূলধনটা কত? 6x। তাহলে বি এর মূলধনটা লিখলাম 6x সমান সমান, এবার এটা হচ্ছে মূলধনের অনুপাত আর কি বললাম লভ্যাংশের অনুপাত সমান হবে। এর লভ্যাংশ কত হচ্ছে? 200। তাহলে এর লভ্যাংশ লিখলাম 200 ইস টু বি এর লভ্যাংশ, দেখো কোশ্চেনে দেয়াই আছে, বি এর লভ্যাংশ বলে দিয়েছে 400 টাকা। তাহলে ইস টু 400 লিখলাম। এবার সলভ করে এখান থেকে এক্স এর মান বার করব। তাহলে কত হবে বলো? 9000 ইস টু মানে বাই 6x সমান সমান 200 বাই 400। এবার দেখো এখান ওপর থেকে দুটো শূন্য, নিচ থেকে দুটো শূন্য কেটে দিলাম। তাহলে ওপর থেকে দুটো শূন্য, নিচ থেকে দুটো শূন্য কাটলাম। এবার 2 দিয়ে 4কে কাটলে 2 দুগুণি 4 পেলাম, আর 2 দিয়ে 6কে কাটলে 3 দুগুণি 6। তাহলে 2 দিয়ে 6কে কাটলে 3 বেরালো। এবার 3 দিয়ে 9000কে কাটলে 3 তিরিক্ষে 9000, তাহলে 3000। দেখো 3 দিয়ে 9কে কাটলাম, 3 তিরিক্ষে 9, পরে 3টে শূন্য, তাহলে কি বেরালো বলো? তাহলে 3000 বাই এক্স ইকুয়াল টু, ডান দিকে কিছু নেই মানে 1, তাহলে বা এক্স ইকুয়াল টু কত হবে? 3000 মানে 3000-এর সাথে, তাহলে এটা এক্স অক্ষে এক্স ইকুয়াল টু 3000। তাহলে আনসারটা কি বেরালো বলো? তাহলে বি কত টাকা? বি কত টাকা 6 মাসের জন্য মানে এখানে বলেছে দেখো, তাহলে ব্যবসায় বি এর মূলধনটা কত? তাহলে বি এর মূলধনটা কত বেরালো? এক্স এর মান 3000। তাহলে অপশান বি এরটা সঠিক উত্তর, তাহলে 3000 টাকা। এবার আসছি দেখো 3-এর প্রশ্নটাতে। 3-এর প্রশ্নটা কি আছে? 3-এর প্রশ্নটা বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি ও 4 সেমি। তাহলে দুটো বৃত্তের ব্যাসার্ধ, একটা বলেছে 7, একটা বলেছে 4। বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে। তাহলে বৃত্ত দুটো পরস্পরকে অন্তঃস্পর্শ করে, তাহলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত সেটা বার করতে হবে। তাহলে মনে রাখবে, দুটো বৃত্ত যদি পরস্পরকে অন্তঃস্পর্শ করে তাহলে তাদের কেন্দ্রের দূরত্ব বার করতে গেলে ব্যাসার্ধ দুটো বিয়োগ করবে। তাহলে অন্তঃস্পর্শ করলে কেন্দ্রের দূরত্ব বার করতে গেলে ব্যাসার্ধ দুটো মাইনাস করবে, আর যদি বহিঃস্পর্শ করে তখন কেন্দ্রের দূরত্ব বার করতে গেলে ব্যাসার্ধ দুটো যোগ করবে। তাহলে এখানে বলেছে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব, তাহলে এখানে যেহেতু অন্তঃস্পর্শ করেছে বলেছে, তাহলে ব্যাসার্ধ দুটো মাইনাস করবে। তাহলে 7 থেকে 4 মাইনাস করো, তাহলে 7 থেকে 4 বিয়োগ করলে কত? তাহলে 7 থেকে 4 বাদ দিলে 3। তাহলে অপশান দেখো ডি এরটা সঠিক উত্তর, তাহলে অপশান ডি এরটা হবে 3 সেমি। দেখো পরের প্রশ্নটা দেখো 4-এর 1-এর দাগের 4-এর প্রশ্নটা কি আছে? তাহলে 1-এর দাগের 4-এর প্রশ্নটা আছে r/2 একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত? তাহলে আবার বলছি, তাহলে নিরেট গোলকটার ব্যাসার্ধ বলে দিয়েছে r/2 একক। তাহলে r/2 একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন বার করতে বলেছে। তাহলে আমরা জানি গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে এখানে ব্যাসার্ধটা r/2 বলেছে, তাহলে ব্যাসার্ধটা r/2 হলে তখন আয়তনটা কি হবে দেখো? তাহলে আয়তন হবে হচ্ছে, গোলকের আয়তনের ফর্মুলা কি বললাম? 4/3 পাই আর কিউব। যেহেতু এখানে 8টা ব্যাসার্ধ, কিন্তু এখানে ব্যাসার্ধটা বলেছে r/2, তাহলে r এর জায়গায় এখানে কি লিখবো? r/2 তার হোল কিউব। তাহলে এখানে কি হবে দেখে নাও, তাহলে এখানে ভাঙিয়ে দাও, তাহলে 4/3 পাই ইন্টু আর কিউব বাই 2-এর কিউব ভাঙিয়ে দাও, তাহলে 2-এর কিউব হচ্ছে 8, তাহলে 2-এর কিউব হচ্ছে 8, 2 দুগুণি 4, 4 দুগুণি 8। এবার 4 দিয়ে 8কে কেটে দাও, 4 দুগুণি 8, তাহলে 4 দুগুণি 8 পাওয়া গেল। তাহলে কত হচ্ছে বলো? তাহলে এখানে হচ্ছে 4, তাহলে 2, তাহলে পাই আর কিউব পাই, এখান থেকে দেখো
একের দাগের 4 প্রশ্নটা কি আছে? r/2 একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত? এখানে 4টে অপশান দেওয়া আছে। তাহলে এখানে ব্যাসার্ধটা কত বলেছে গোলকের, বলো r/2। তাহলে গোলকের আয়তন, তাহলে আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 πr³। যেহেতু এখানে ব্যাসার্ধটা r/2 বলেছে, তাহলে দেখো এখানে সলভ করিয়ে দেখাচ্ছি তোমাদের। ব্যাসার্ধ কত বলেছে বলো? r/2 একক বলে দিয়েছে। তাহলে আয়তন হবে, যেহেতু আয়তনের ফর্মুলা আমি কি বললাম বলো? 4/3 πr³। তাহলে লিখবো 4/3 πr³। আর মানে এখানে হচ্ছে r/2 তার হোল কিউব। তাহলে এখানে ভাঙিয়ে দাও। তাহলে 4/3 পাই ইন্টু r³ আর 2 কিউব হচ্ছে 8। তাহলে যেহেতু ব্যাসার্ধ এখানে r/2, তাই r জায়গায় এখানে কত বসালাম? r/2 তার হোল কিউব। এবার ভাঙিয়ে দিলাম, দেখো r³ আর 2 কিউব 8। এবার দেখো 4 দিয়ে 8কে কাটলে 4 দুগুণি 8, তাহলে কত রইলো? তাহলে পাই, তাহলে দেখো নিচে রইলো 3 দুগুণি 6, তাহলে 1/6 πr³। তাহলে দেখো অপশান ডি এরটা সঠিক উত্তর। 1/6 πr³ এত ঘন একক। আয়তনের এককে ঘন আনতে হয়, তাহলে অপশান ডি এরটা হচ্ছে সঠিক উত্তর। এবার 2 দাগের অঙ্কগুলো দেখো, সত্য বা মিথ্যা নির্ণয় করতে হবে। তাহলে 2 দাগের প্রথম অঙ্কটা কি আছে? দুটি সদৃশকোণী ত্রিভুজ সর্বদা সর্বসম। তাহলে এই বিবৃতিটা হবে মিথ্যা। কারণ কি? দুটি সদৃশকোণী ত্রিভুজ সর্বদা সর্বসম হয় না। কারণ দুটো সদৃশকোণী ত্রিভুজ সর্বদা হচ্ছে সদৃশ হয়। তাহলে দুটি সদৃশকোণী ত্রিভুজ সর্বদা সদৃশ হয়, সর্বদা সর্বসম হয় না। তাহলে বিবৃতিটা মিথ্যা বিবৃতি। এবার দেখো 2 প্রশ্নটা কি আছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের বাহুত্রয়। তাহলে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা কি বলছে? বলছে একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের বাহুত্রয়। এই বিবৃতিটাও মিথ্যা হবে। কারণ কি? কারণ হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজের বাহুত্রয় হবে না, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের বাহুত্রয় হবে। মনে রাখবে, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ আর হচ্ছে তির্যক উচ্চতা সর্বদা একটা সমকোণী ত্রিভুজের তিনটে বাহু হয়। মানে লম্ব, ভূমি আর লম্ব, ভূমি আর হচ্ছে অতিভুজ। তার মানে লম্বটাকে যদি আমরা উচ্চতা ধরি, ভূমিটাকে যদি ব্যাসার্ধ ধরি, আর তির্যক উচ্চতাটাকে যদি অতিভুজ ধরি, তাহলে সর্বদা কি হবে? একটা সমকোণী ত্রিভুজের বাহুত্রয় হবে। এখানে বলেছে সূক্ষ্মকোণী ত্রিভুজের, তাহলে বিবৃতিটা হচ্ছে মিথ্যা বিবৃতি। দেখো 3 দাগের প্রশ্নটা কি আছে? একটি অংশীদারি ব্যবসায় প্রীতম, নীরজা ও তমার মূলধনের অনুপাতটা বলেছে 1/2:1/3:1/4। তাহলে প্রীতম, নীরজা ও হচ্ছে তমার হচ্ছে মূলধনের অনুপাতটা বলে দিয়েছে। তাহলে তাদের লাভের অনুপাতটা হবে 3:4:6। তাহলে দেখো, তাহলে প্রবলেমটা সলভ করে দেখাচ্ছি। তাহলে 3 জনের মূলধনের অনুপাতটা বলে দিয়েছে। তাহলে লিখবো, তাহলে প্রীতম, নীরজা ও তমার মূলধনের অনুপাতটা কত দেয়া আছে? দেখো অনুপাতটা দেয়া আছে কোশ্চেনে 1/2:1/3:1/4। তাহলে অনুপাত এটা দেয়া আছে। তাহলে এখানে দেখো 2, 3 আর 4-এর লসাগু। তাহলে 2, 3 আর 4-এর লসাগু হচ্ছে 12 হয়। তাহলে 2 দিয়ে 12, 6 দুগুণি 12, তাহলে 6 অক্ষে 6:3 4 12, 4 অক্ষে 4 আর 3 4 12, 3 অক্ষে 3। তাহলে অনুপাত 3 জনের মূলধনের অনুপাতটা কত বেরোলো? 6:4:3। এবার আমরা জানি মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত সমান হবে। তাহলে এখানে কত বেরোলো? 6:4:3। দেখো কোশ্চেনে দেখো লাভের অনুপাতটা বলেছে 3:4:6। তাহলে 3 জনের লাভের অনুপাতটা কি হবে বলো? তাহলে 3 জনের
তিনজনের লাভের অনুপাত, তিনজনের লাভের অনুপাত হবে, তিনজনের লাভের অনুপাত হবে বা লভ্যাংশের অনুপাত হবে 6:4:3। এখানে দেখো বলেছে 3:4:6, তাহলে বিবৃতিটা হবে মিথ্যা, তাহলে বিবৃতিটা মিথ্যা হবে। দেখো এবার 4 দাগের প্রশ্নটা কি আছে, এ সমানুপাতিক 1/b এবং বি সমানুপাতিক 1/c হলে এ সমানুপাতিক 1/c হবে। তাহলে দেখো আমি প্রবলেমটা সলভ করে দেখাচ্ছি। তাহলে কি দেয়া আছে, এ সমানুপাতিক বা এ প্রপোর্শনাল কি দেয়া আছে 1/b, এটা হচ্ছে ভেদের অঙ্ক। তাহলে কি লিখতে পারি, বা এ সমান সমান, আমরা জানি কি সমানুপাতিক চিহ্ন তুললে, সমানুপাতিক চিহ্ন তুললে তাহলে একটা সমান চিহ্ন হয়ে যায়, একটা ভেদ ধ্রুবক আনতে হবে। তাহলে k1টা হচ্ছে ভেদ ধ্রুবক, তাহলে k1/b। তাহলে কি করলাম আবার বলছি, তাহলে প্রপোর্শনাল বা সমানুপাতিক চিহ্নটা উঠে সমান চিহ্ন আনতে হয় আর একটা ধ্রুবক আনতে হয়। তাহলে একটা ধ্রুবক k1 আনলাম, তাহলে k1 অক্ষে k1/b, তাহলে a এর মানটা কত বেরোলো k1/b। তার পাশে হবে দেখো এরপর কি দেয়া আছে, বি প্রপোর্শনাল দেয়া আছে 1/c, তাহলে বি প্রপোর্শনাল 1/c দেয়া আছে। তাহলে এখান থেকে বি প্রপোর্শনাল যদি 1/c হয়, তাহলে এখান থেকে কি লিখতে পারি, তাহলে বি ইকুয়াল টু, তাহলে একইভাবে প্রপোর্শনাল তুলে সমান চিহ্ন আনলাম আর একটা ধ্রুবক আনবো k2/c, তাহলে বি এর মানটা কত পেলাম k2/c। এবার দেখো বি এর যে মানটা বেরিয়েছে সেটা এইখানে মানটা বসিয়ে দেবো। তাহলে বা এ সমান সমান k1/, বি এর মানটা কত বেরিয়েছে বলো, k2/c, তাহলে বি এর জায়গায় কত বসাবো, k2/c। তাহলে দেখো এ সমান সমান কি হবে, k1 ইন্টু k2/cটা উল্টে গেলে c/k2 হয়ে গেল। তাহলে k2/cটা ভাগে, মানে এটা ভাগটা গুণ করলে উল্টে গেল, তাহলে c/k2 হয়ে গেল। তাহলে দেখো কি হবে, তাহলে বা a ইকুয়াল টু k1/k2, তাহলে k1/k2টা একসাথে লিখলাম ইন্টু সি, তাহলে k1/k2 ইন্টু সি, তাহলে বা, তাহলে দেখো তাহলে k1/k2 ইন্টু সি, তাহলে a ইকুয়াল টু kc, k1/k2কে একটা সিঙ্গেল ধ্রুবক কে দ্বারা প্রকাশ করলাম, তাহলে k1/k2 হচ্ছে, তাহলে k1/k2কে কি লিখলাম বলো, kc, তাহলে a ইকুয়াল টু kc বেরালো। তাহলে বা এবার কি বলেছি বলো, সমান চিহ্ন উঠে, মানে প্রপোর্শনাল বা সমানুপাতিক চিহ্ন উঠে গিয়ে সমান চিহ্ন আর ধ্রুবক আনতে হয়। তাহলে সিমিলারলি সমান চিহ্ন আর ধ্রুবক উঠে গিয়ে প্রপোর্শনাল বা সমানুপাতিক চিহ্ন হবে, তাহলে এ সমানুপাতিক সি। তাহলে এখানে দেখো কোশ্চেনে কি বলেছে, এ সমানুপাতিক 1/c, দেখো এখানে কি পেলাম, এ সমানুপাতিক সি। তাহলে এই বিবৃতিটা কি হবে, মিথ্যা বিবৃতি, তাহলে বিবৃতিটা মিথ্যা বিবৃতি। এইবার দেখো 3 দাগের প্রশ্নগুলো কি আছে, শূন্যস্থান পূরণ করো। তাহলে প্রথমের প্রশ্নটা কি আছে, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল ড্যাশ হবে। এবার আমরা জানি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 4πr²। এইবার ব্যাসার্ধটা দ্বিগুণ করা হলো, ধরো ব্যাসার্ধ, তাহলে ধরে নিচ্ছি প্রথমে ব্যাসার্ধটা যদি আর একক ছিল, প্রথমে ব্যাসার্ধটা ছিল আর একক, তারপরে এখন ব্যাসার্ধটা কত হবে বলো, তাহলে ব্যাসার্ধটা যদি দ্বিগুণ হয়, তাহলে এখন ব্যাসার্ধটা দ্বিগুণ হলে হয়ে যাবে 2r একক, তাহলে আর এর দ্বিগুণ করে দিলাম 2r একক। তাহলে প্রথমে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কত, মানে বক্রতলের ক্ষেত্রফল কত ছিল, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি বললাম বলো, 4πr², তাহলে 4πr² ছিল। তাহলে এখন বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কত হবে, তাহলে সুতরাং এখন বক্রতলের ক্ষেত্রফল হবে, তাহলে 4π, এখন আর এর ভ্যালুটা কত বলো 2r, তাহলে আর এর জায়গায় লিখছি 2r তার হোল স্কোয়ার, তাহলে এখানে ভাঙিয়ে দাও, তাহলে 4π ইন্টু 2 স্কোয়ার কত 4, তাহলে 4r², তাহলে এখানে ভাঙিয়ে দিলে কি হবে, 4 4 16πr²। তাহলে এখানে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে, আগের বক্রতলের দেখো 4πr², তাহলে 4 4 16, তাহলে আগের ক্ষেত্রফলটা ছিল 4πr², এখন হলো 16πr²। তাহলে ক্ষেত্রফল কত গুণ বাড়লো, 4 4 16, তাহলে কয় গুণ বৃদ্ধি পেলো, তাহলে 4 গুণ হবে, তাহলে লিখে দেবো 4 গুণ হবে।
তাহলে অপশান 3-এর একেরটা বক্রতলের ক্ষেত্রফল ড্যাশ হবে, তাহলে বক্রতলের ক্ষেত্রফল 4 গুণ হবে। এবার দেখো পরের 2-এর দাগের প্রশ্নটা কি আছে, একটি ব্যবসায় শোভা মাসুদের 1.1 গুণ টাকা দিয়েছিল এবং প্রিয়া মাসুদের 2.1 গুণ টাকা দিয়েছিল। তাহলে মাসুদ, শোভা এবং প্রিয়ার মূলধনের অনুপাতটা বার করতে বলেছে। তাহলে প্রশ্নটা কি বলেছে, শোভা মাসুদের 1.1 গুণ টাকা দিয়েছিল এবং প্রিয়া মাসুদের 2.1 গুণ টাকা দিয়েছিল। তাহলে সবার প্রথমে মাসুদের মূলধনটা এক্স ধরে নিচ্ছি, তাহলে ধরি মাসুদের মূলধন এক্স টাকা। তাহলে মাসুদের মূলধনটা কত ধরে নিলাম বলো, এক্স টাকা। তাহলে সুতরাং শোভার মূলধনটা কত হবে, তাহলে শোভার মূলধনটা কি হবে বলেছে, শোভা মাসুদের 1.1 গুণ টাকা দিয়েছিল, তাহলে শোভার মূলধন হবে এক্স ইন্টু 1.1, যেহেতু শোভা মাসুদের 1.1 গুণ টাকা দিয়েছিল, তাহলে এক্স ইন্টু 1.1, তাহলে এটাকে ভাঙিয়ে দিলে কি হবে বলো, এক্স ইন্টু 1.1কে ভাঙালে হচ্ছে 2 অক্ষে 2 আর 1 3/2, তার মানে এটা গুণ করলে কত হচ্ছে 3x/2 টাকা। তাহলে 3x/2 টাকা বেরালো, তাহলে শোভার মূলধন কত বেরালো, 3x/2 টাকা। এবার দেখো কোশ্চেনে দেখো প্রিয়া মাসুদের 2.1 গুণ টাকা দিয়েছিল, তাহলে সুতরাং প্রিয়ার মূলধনটা বার করে ফেলছি দেখো, তাহলে সুতরাং প্রিয়ার মূলধন কি হবে, প্রিয়া বলেছে মাসুদের 2.1 গুণ টাকা দিয়েছিল, তাহলে মাসুদের মূলধনটা এক্স, তাহলে প্রিয়ার মূলধন হবে এক্স ইন্টু 2.1, তাহলে এটাকে ভাঙিয়ে দিলে কি হবে, এক্স ইন্টু 2 2 4 আর 1 5/2, তাহলে গুণ করলে কত হচ্ছে 5x/2 এত টাকা। তাহলে মাসুদের মূলধন বেরালো ধরলাম এক্স টাকা, শোভার মূলধন বেরালো 3x/2 টাকা, আর প্রিয়ার মূলধন বেরালো 5x/2 টাকা। এবার বলেছে মাসুদ, শোভা আর প্রিয়ার মূলধনের অনুপাতটা কত সেটা বার করতে হবে। লিখব সুতরাং তিনজনের মূলধনের অনুপাত, তাহলে তিনজনের মূলধনের অনুপাতটা বার করব। তাহলে দেখে নাও, তাহলে সবার প্রথমে মাসুদ এক্স ইসটু শোভার মূলধন বেরিয়েছে 3x/2 ইসটু প্রিয়ার মূলধন লিখলাম 5x/2। এবার দেখো কি করব, নিচে হচ্ছে 2 আছে, তাহলে 2 হচ্ছে লসাগু নেব, তাহলে 2 লসাগু নিলে 2 এর সাথে x গুণ করলে কত হচ্ছে 2x ইসটু 2 2 মিলে গেল কত হচ্ছে 3x ইসটু 2 2 মিলে গেল 5x, তাহলে 2x ইসটু 3x ইসটু 5x, তাহলে এক্সগুলো উঠে গেলে কি হবে 2:3:5, এটাই আনসার। তাহলে তিনজনের মূলধনের অনুপাত কত বেরোলো 2:3:5, তাহলে এই অপশানে লিখে দেবো, তাহলে শূন্যস্থানে লিখে দেবো 2:3:5, এটাই আনসার। এবার 3-এর দাগের প্রশ্নটা কি আছে দেখো, দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে, তাহলে এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা কটি হবে। তাহলে কি বলেছে, দুটো বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করেছে বলেছে, তাহলে এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা হবে একটি, তাহলে সাধারণ স্পর্শকের সংখ্যা হবে একটি, এটাই আনসার পাওয়া গেল। এবার দেখো 4-এর দাগের প্রশ্নগুলো কি আছে, 4-এর দাগের প্রশ্নগুলো হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। তাহলে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নর একেরটা কি বলেছে, এ প্রপোর্শনাল বি, বি প্রপোর্শনাল সি এবং সি প্রপোর্শনাল এ হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে এ প্রপোর্শনাল বি বলেছে, বি প্রপোর্শনাল সি বলেছে, আর সি প্রপোর্শনাল এ বলেছে। তোমরা বুঝতেই পারছো এটা ভেদের অঙ্ক। তাহলে দেখো সলভ করছি, তাহলে সবার প্রথমে কি দেওয়া আছে, এ প্রপোর্শনাল বি, তাহলে আমি কি লিখব বলো, প্রপোর্শনাল তুলে একটা সমান চিহ্ন আনতে হবে আর একটা ধ্রুবক, তাহলে লিখব এ সমান সমান k1b, তাহলে k1টা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে এ এর মানটা কত বেরোলো k1b, তাহলে এখান থেকে দেখো k1 এর মানটা বার করব,
তাহলে K1 B ইকুয়াল টু A, বাদিকটা ডান দিক নিলাম আর ডান দিকটা বাদিক, তাহলে বা K1 ইকুয়াল টু A বাই B পাওয়া গেল। তাহলে K1 এর মানটা কত পেলাম? A বাই B। তাহলে সিমিলারলি এটাও একইভাবে করব, B প্রপোর্শনাল C। তাহলে কি লিখব? B ইকুয়াল টু K2C। তাহলে B ইকুয়াল টু কত? K2C। একইভাবে বাদিকটা ডান দিক, ডান দিকটা বাদিক নেব। তাহলে K2C ইকুয়াল টু কত বলো? B। তাহলে বা K2 ইকুয়াল টু B বাই C। তাহলে K2-র মানটাও বেরালো। তাহলে প্রথমে K1 এর মান বার করলাম, তারপরে K2 ভেদ ধ্রুবকের মান বার করলাম। সিমিলারলি কী দেওয়া আছে বলো? C প্রপোর্শনাল A। তাহলে এখান থেকে কী করব? তাহলে C ইকুয়াল টু, তাহলে প্রপোর্শনাল তুলে কী আনবো? ভেদ ধ্রুবক। এবার কী নেবো? K3। তাহলে K3A। এবার দেখো বাদিকটা ডান দিক, ডান দিকটা বাদিক, তাহলে K3A ইকুয়াল টু C। তাহলে বা K3 ইকুয়াল টু C বাই A। তাহলে K1 এর মান বেরালো A বাই B, K2 এর মান বেরালো B বাই C, আর K3 এর মান বেরালো C বাই A। এবার প্রশ্নের দিকে দেখো কি বলেছে, বলছে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক। তাহলে সুতরাং কি লিখব? K1 ইন্টু K2 ইন্টু K3। এবার ভেদ ধ্রুবক তিনটির গুণফলটা বার করব, K1 ইন্টু K2 ইন্টু K3। তাহলে দেখো K1 এর মানটা কত বেরিয়েছে? A বাই B ইন্টু K2-র ভ্যালুটা বসাচ্ছি, K2-র ভ্যালুটা কত বেরিয়েছে? B বাই C ইন্টু K3-র ভ্যালুটা বেরিয়েছে C বাই A। তাহলে তিনটে ভ্যালু বসিয়ে দিলাম। এবার দেখো এই এ কাট হয়ে গেল, এই বি কাট হয়ে গেল, এই সি কাট হয়ে গেল। তাহলে কত পাওয়া গেল? 1। তাহলে প্রশ্নটা কি বলেছে বলো? ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে। তাহলে আনসারটা কি লিখব? সুতরাং ভেদ ধ্রুবক তিনটির গুণফল, ভেদ ধ্রুবক তিনটির গুণফল সমান সমান 1। এটাই আনসার, ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1 পাওয়া গেল। দেখো দুইয়ের দাগের প্রশ্নটা কি আছে, একটা দেখো চিত্র দেয়া আছে, তাহলে বলেছে, প্রশ্নটা আমি পড়ছি দেখো, পাশের চিত্রে এবিসি ত্রিভুজটি একটি বৃত্তে পরিলিখিত। তাহলে একটি বৃত্তে পরিলিখিত মানে, তাহলে ত্রিভুজটি একটি বৃত্তে পরিলক্ষিত মানে একটা ত্রিভুজের ভেতরে হচ্ছে বৃত্ত এবং বৃত্তটার বাইরে হচ্ছে ত্রিভুজ, হচ্ছে ত্রিভুজ হচ্ছে তাকে ঘিরে রয়েছে পরিলিখিত, এবং বৃত্তটাকে পি কিউ আর আর বিন্দুতে স্পর্শ করেছে। দেখো ছবিতে পি বিন্দু, কিউ বিন্দু আর আর বিন্দুতে স্পর্শ করেছে। এবার দেখো এপির মানটা বলে দিয়েছে 4 সেমি, বিপির ভ্যালুটা বলে দিয়েছে কত? 6 সেমি, আর বলেছে এসির ভ্যালুটা 12 সেমি, আর বিসির ভ্যালুটা বলে দিয়েছে এক্স সেমি। তাহলে এক্সের মান এখানে নির্ণয় করতে বলেছে। তাহলে সবার প্রথমে কি করব দেখো, তাহলে এই অঙ্কটা মানে মানে এটা একটা প্রয়োগ, এইটা প্রমাণ করতে গেলে সবার প্রথমে আমি কিছু অঙ্কন করতে হবে। সেই অঙ্কনটা দেখো আমি করেছি, ও এর সাথে কিউ, ও এর সাথে পি, ও এর সাথে কিউ আর ও এর সাথে সি যুক্ত করেছি। তার মানে ওপি ও কিউ আর ও এর সাথে পি ও মানে ওপি ও কিউ আর ও আর যুক্ত করেছি। আর একইভাবে সিমিলারলি ও এর সাথে এ, ও এর সাথে বি আর ও এর সাথে সি যুক্ত করেছি। তাহলে কি করে, তাহলে অঙ্কনটা কি করেছি সেটা লিখে দিচ্ছি। তাহলে অঙ্কনটা এখানে এখানে অঙ্কনটা হচ্ছে ও এর সাথে এ, ও এর সাথে মানে ও এর সাথে পি, তারপরে হচ্ছে ও এর সাথে কিউ আর ও এর সাথে হচ্ছে আর যুক্ত করা হয়েছে। তাহলে সেটাই লিখবো দেখো। তাহলে ও এর সাথে পি, তারপরে ও এর সাথে কিউ আর ও এর সাথে আর যুক্ত করলাম। তাহলে তাহলে কি লিখবো বলো? ওপি কমা ও কিউ, ও কিউ এবং ও আর যুক্ত করা হলো, ও আর যুক্ত করা হলো আবার ও এর সাথে এ, তাই লিখব আবার ও এর সাথে এ, তারপরে ও এর সাথে বি এবং ও এর সাথে সি যুক্ত করা হলো, মানে ও সি যুক্ত করা হলো। এটা অঙ্কন।
এটা অঙ্কন করে নিলাম। তাহলে আমাদের এই মানে তাহলে আমাদের আনসারটা বার করতে সুবিধা হবে। এই অঙ্কনটা এই প্রবলেমটা সলভ করতে গেলে এই অঙ্কনটা করে নিতে হবে। এইবার দেখো তোমরা চিত্রে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে এ যদি শীর্ষবিন্দু হয় তাহলে দেখো পি আর এখানে আর এটা হচ্ছে স্পর্শবিন্দু। তাহলে হচ্ছে এই দুটো হচ্ছে স্পর্শবিন্দু, মানে এখানে পি আর কিউ এগুলো হচ্ছে বৃত্তের স্পর্শবিন্দু। এবার যদি এ বি সি এই তিনটে শীর্ষবিন্দু আর এইগুলো যদি স্পর্শবিন্দু কল্পনা করি, তাহলে আমরা এখানে একটা প্রয়োগ তোমাদের মনে রাখতে হবে, যে শীর্ষবিন্দু থেকে এই স্পর্শবিন্দুর দূরত্বটা সমান হবে, মানে এপি আর এ আর এটা সমান হবে। কারণ যদি বৃত্তের স্পর্শক কল্পনা করো, আমরা জানি কি এই বিন্দুটা যদি বৃত্তের বহিস্থ বিন্দু কল্পনা করো তাহলে এইটা বৃত্ত দেখে নাও, এই তাহলে ওপি আর মানে এপি আর এ আর এই দুটো যদি স্পর্শক যদি তুমি কল্পনা করে নাও, এবার আমরা জানি কি স্পর্শকের বৃত্তের বহিস্থ বিন্দু থেকে স্পর্শকের দূরত্ব সমান হয়, তার মানে এপি আর এ আর সমান হবে। তাহলে এপি তাহলে কি লিখতে পারি, তাহলে সুতরাং কি লিখতে পারি বলো, এপি সমান সমান এ আর। তাহলে এপি সমান সমান এ আর। তাহলে একইভাবে বিটা যদি শীর্ষবিন্দু হয় আর পি আর কিউটা যদি স্পর্শবিন্দু হয়, তাহলে কি সমান হবে, বিপি আর বি কিউ সমান হবে। তাহলে একইভাবে বিপি সমান সমান বি কিউ হবে। আবার একইভাবে দেখো একইভাবে কি সমান হবে বলো, একইভাবে হচ্ছে সি কিউ আর সি আরও সমান হবে। তাহলে সিমিলারলি সি কিউ সমান সমান সি আর হবে। এবার প্রশ্নে দেখে নাও, এবার প্রশ্নে কি বলেছে বলো, এপির মানটা কত বলে দিয়েছে, এপি সমান সমান 4 সেমি বলে দিয়েছে। তাহলে এপির মানটা যদি, তাহলে এখানে এপিটা যদি 4 হয় তাহলে এপি আর কি সমান বলেছে, এপি আর এ আর সমান বলেছে। তাহলে এপিটা যদি 4 সেমি হয় তাহলে নিশ্চয়ই এ আরটাও 4 সেমি হবে। তাহলে এখানে এপিটা হচ্ছে 4 সেমি, তাহলে এপিটা হচ্ছে 4 সেমি, তাহলে সুতরাং এ আরও হবে 4 সেমি। তাহলে এ আর সমান সমান 4 সেমি পাওয়া গেল। তাহলে এপি 4 সেমি আর এ আরও 4 সেমি। এবার প্রশ্নে দেখো আর কি বলে দিয়েছে, বিপি। তাহলে বিপির মানটা কত বলে দিয়েছে বলো, বিপির মানটা বলে দিয়েছে হচ্ছে 6 সেমি। তাহলে বিপি আর কি সমান বলেছি, বিপি আর বি কিউ। তাহলে কি লিখবো বলো, তাহলে বিপি সমান সমান হচ্ছে, বিপির মানটা বলে দিয়েছে হচ্ছে 6 সেমি। তাহলে বিপি যদি 6 সেমি হয় তাহলে বি কিউ হবে 6 সেমি। তাহলে বি কিউ সমান সমান 6 সেমি পাওয়া গেল। তাহলে তাহলে বি কিউ হচ্ছে 6 সেমি পাওয়া গেল। এবার দেখো আর কি বলে দিয়েছে, এসি। দেখো এসি ছবিতে দেখে নাও, এসির মানটা কত বলেছে বলো, এসির মানটা 12 বলে দিয়েছে। তাহলে লিখছি, তাহলে দেখো এই সাইডে আমি করে দেখাচ্ছি। তাহলে এসি সমান সমান হচ্ছে 12 সেমি। তাহলে এসির মানটা বলেছে 12 সেমি, তার মধ্যে এ আর এর মান দেখো আমরা পেয়েছি 4 সেমি। তাহলে এ আর এর মানটা কত পেয়েছি, দেখো এ আর এর মানটা কত পেয়েছি 4 সেমি, ছবিতে দেখে নাও। তাহলে এই পুরো এসির মানটা বলেছে 12, তার মধ্যে এ আরটা পেয়েছি দেখো 4 সেমি পেয়েছি। তাহলে এখান থেকে সি আর এর মান বা আর সি কত হবে, তাহলে আর সি বার করতে গেলে 12 থেকে কত মাইনাস করব, 4। তাহলে সুতরাং সি আর হবে, সি আর বা আর সি যাই বলো না কেন, তাহলে সি আর সমান সমান 12 থেকে 4 বিয়োগ করব, তাহলে 12 থেকে 4 বিয়োগ করলে 8 সেমি পাওয়া গেল। তাহলে সি আর এর মানটা কত পাওয়া গেল বলো, 8 সেমি। এবার সি আর যদি 8 সেমি হয়, এবার দেখো সি আর কি সমান, দেখো সি আর সি কিউ সমান। তাহলে সি আরটা যদি 8 পাওয়া গেল, তাহলে সি আর এর মানটা 8 যদি হয় তাহলে সি কিউ এর মানটাও 8 সেমি। তাহলে সুতরাং লিখে দেবো সি কিউ সমান সমান 8 সেমি। তাহলে সি আর যদি 8 হয় তাহলে সি কিউ এর মানও হলো 8 সেমি। তাহলে সি কিউ হচ্ছে 8 সেমি পাওয়া গেল। এবার প্রশ্নের দিকে দেখো, প্রশ্নে কি বলেছে, বিসির মানটা দেখো এক্স বলে দিয়েছে। তাহলে এই বিসি, তাহলে বিসির মানটা হচ্ছে এক্স বলে দিয়েছে, তাহলে এক্স এর মানটা কত সেটা বার করতে হবে। তাহলে বি কিউ কত পেলাম বলো, এখানে দেখো বি কিউ কত পেয়েছি, 6 সেমি পেয়েছি। আর সি কিউ কত পেলাম, সি কিউ হচ্ছে 8 সেমি পেয়েছি। তাহলে এই দুটো যদি যোগ করে দিই তাহলেই হচ্ছে বিসি বা এক্স এর মান পাওয়া যাবে। তাহলে লিখবো সুতরাং
সুতরাং বিসি সমান সমান কত বলো? তাহলে বিসি সমান সমান বি কিউর সাথে সি কিউ যোগ করে দেবো, তাহলে 6+8, তাহলে 8 আর 6 যোগ করলে 14 সেমি। তাহলে বিসির মানটা পাওয়া গেল 14। এবার বিসির মানটা দেখো কোশ্চেনে বলে দিয়েছে এক্স, তাহলে এক্স এর মান কত? তাহলে সুতরাং উত্তরটা লিখে দেবো, সুতরাং এক্স এর মান সমান সমান 14 সেমি। এটাই উত্তর পাওয়া গেল, এক্স এর মান হচ্ছে 14 সেমি। দেখো 5-এর দাগের প্রশ্নটা কি আছে, এটা হচ্ছে সবার শেষ প্রশ্ন। এটা একটা উপপাদ্য দিয়েছে, বলছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। এইটা তোমাদের হচ্ছে উপপাদ্য 40, তোমাদের টেক্সট বইয়ের, তোমাদের অঙ্কের টেক্সট বইয়ের হচ্ছে 40 নম্বর উপপাদ্য। দেখো এটা আমি তোমাদের বই থেকে হচ্ছে বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমরা একটু দেখে নিও এইটা। তাহলে পেজ নাম্বার 40টা, তাহলে পেজ নাম্বার হচ্ছে 208 পৃষ্ঠা, তাহলে 208 পৃষ্ঠায় 40 নম্বর উপপাদ্য। তাহলে 40 নম্বর উপপাদ্যটা কি আছে, তাহলে বলছে যে দেখো বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের ওপর লম্বভাবে অবস্থিত বলেছে। তাহলে দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, তাহলে ও কেন্দ্রীয় একটা বৃত্ত দেয়া আছে, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের দেখো পি বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করা হয়েছে এ বি। তাহলে ও বিন্দুতে একটা বৃত্তের মানে ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করা হয়েছে এ বি। তাহলে এখানে প্রদত্তটা কি দেয়া আছে, ও কেন্দ্রীয় বৃত্তের, তাহলে এখানে ভালো করে ছবিটা দেখে নাও, ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এ বি স্পর্শক অঙ্কন করা হয়েছে, আর ওপি হলো পি বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে দেখো ও এর সাথে পি যুক্ত করলাম, তাহলে ওপিটা হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, বা স্পর্শবিন্দুটা হচ্ছে পি, তাহলে পি বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে প্রামাণ্য বিষয় মানে যেটা প্রমাণ করতে হবে, কি বলেছে, ওপি ও এ বি স্পর্শক পরস্পর লম্ব, তার মানে ওপি আর এ বি এই মানে ওপি হচ্ছে এ বি এর ওপর লম্ব, এটা হচ্ছে প্রামাণ্য বিষয়। মানে এটাই প্রমাণ করতে হবে যে ওপি লম্ব এ বি, এটা হচ্ছে লম্বের সাইন, তাহলে ওপি লম্ব এ বি, এটা হচ্ছে আমাদের প্রামাণ্য বিষয়। তাহলে এই উপপাদ্যটা প্রমাণ করতে হলে আমাদের কিছু অঙ্কন করতে হবে। দেখো অঙ্কনটা কি করছি, তাহলে এ বি স্পর্শকের ওপর একটা বিন্দু কিউ নিলাম, এ বি স্পর্শকের ওপর একটা বিন্দু কিউ নিলাম, এবার ও এর সাথে কিউ যুক্ত করে দিলাম, ও এর সাথে কিউ যুক্ত করলাম, এই ও কিউ যুক্ত করলাম, যা হচ্ছে এই ও কিউটা বৃত্তটাকে কোন বিন্দুতে স্পর্শ করেছে, আর বিন্দুতে স্পর্শ করেছে। এবার প্রমাণটা ভালো করে বুঝে নাও। তাহলে প্রমাণটা দেখো, স্পর্শক এ বি এর ওপর, তাহলে ছবিতে দেখো স্পর্শক এ বি এর ওপর পি ছাড়া অন্য যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত। তাহলে দেখো এ বি স্পর্শকের ওপর একমাত্র পি বিন্দুটাই বৃত্তের ওপর অবস্থিত, আর বাকি বিন্দুগুলো দেখো বৃত্তের বাইরে অবস্থিত। তাহলে এ বি স্পর্শকের ওপর একমাত্র পি বিন্দুটাই হচ্ছে বৃত্তের ওপর অবস্থিত। তাহলে ও কিউ বৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করবে, নিশ্চয়ই ও কিউ যেটা টানলাম সেটা বৃত্তটাকে একটা বিন্দুতে ছেদ করবে, এবং ধরে নেওয়া যাক সেই ছেদ বিন্দুটা হলো আর। তাহলে দেখো মনে করি ছেদ বিন্দুটা আর, তার মানে সুতরাং দেখো ও আর হচ্ছে ও কিউর থেকে নিশ্চয়ই ছোট হবে, তাহলে ও আর লেস দেন ও কিউ, তাহলে ও আর হচ্ছে ও কিউর থেকে ছোট হবে, কারণ হচ্ছে আর বিন্দু হচ্ছে ও আর কিউ এর মধ্যবর্তী, আর বিন্দুটা হচ্ছে ও আর কিউ এর মধ্যবর্তী হলে নিশ্চয়ই ও আর এর মানটা ও কিউর মানের থেকে ছোট হবে, তাই বলছে ও আর লেস দেন ও কিউ। আবার দেখো ও আর সমান সমান ওপি, তাহলে ও আর ওপি সমান বলে দিয়েছে, মানে সমান, যেহেতু বৃত্তের হচ্ছে ব্যাসার্ধ, ও আর ওপি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাই ও আর সমান সমান ওপি, তাই এখানে লিখলাম একই বৃত্তের ব্যাসার্ধ বলে ও আর ওপি সমান। এবার ও আর যদি ও কিউর থেকে ছোট হয়, তাহলে নিশ্চয়ই ওপিও ও কিউর থেকে ছোট হবে, যেহেতু ও আর ওপি সমান, এরা দুটোই হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে তাই লিখলাম। তাহলে তাই দেওয়া আছে দেখো ওপি লেস দেন ও কিউ। তাহলে যেহেতু
কিউ বিন্দু এবি স্পর্শকের ওপর যে কোনো বিন্দু, দেখো কিউ বিন্দু হচ্ছে এবি স্পর্শকের ওপর যে কোনো বিন্দু, সুতরাং বৃত্তের কেন্দ্র ও থেকে এবি স্পর্শক পর্যন্ত যত সরলরেখাংশ অঙ্কন করা যাবে ওপি তাদের মধ্যে ক্ষুদ্রতম। তাহলে ও বিন্দু থেকে এবি স্পর্শকের ওপর যত সরলরেখাংশ অঙ্কন করো না কেন সব থেকে ক্ষুদ্রতম হবে ওপি। তাহলে সব থেকে ক্ষুদ্রতম হবে ওপি। আবার ক্ষুদ্রতম দূরত্ব লম্ব দূরত্ব, তাহলে ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে লম্ব দূরত্ব, সুতরাং ওপি লম্ব এবি। তাহলে এটাই প্রমাণ হয়ে গেল ওপি লম্ব এবি।